হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অষ্টপ্রধান কি তা নিয়ে। ঠিক আছে, অষ্টপ্রধান বলতে কি বোঝায়, কাকে অষ্টপ্রধান বলে তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমরা যারা 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, অষ্টপ্রধান কি, এক্ষেত্রে বলা যায় যে মারাঠা সম্রাট শিবাজি যে ছিলেন তিনি কি করেছিলেন, স্বরাজ গঠন করেছিলেন। ঠিক আছে, তো এই স্বরাজের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শীর্ষে ছিলেন রাজা নিজেই। ঠিক আছে, অর্থাৎ শিবাজি নিজেই, অর্থাৎ তিনি ছিলেন সমগ্র শাসন ব্যবস্থার প্রধান। ঠিক আছে, কিন্তু তিনি তার স্বরাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 8 জন মন্ত্রীর সাহায্য নিতেন। ঠিক আছে, তো এই 8 জন মন্ত্রীকে নিয়ে তিনি যে একটি বিভাগ গঠন করেছিলেন তাকেই বলা হয় কি, অষ্টপ্রধান। যেমন দেখো, এখানে বলাই হয়েছে যে শিবাজি তার শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য 8 জন মন্ত্রীর সাহায্য ও পরামর্শ নিতেন। ঠিক আছে, এই 8 জন মন্ত্রীকে কি বলা হতো, অষ্টপ্রধান। শাসন ব্যবস্থার সর্বোচ্চ শীর্ষে শিবাজি বা রাজা হলেও রাজা কিন্তু 8 জন মন্ত্রীর সাহায্য বা পরামর্শ নিতেন শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য, এবং এই 8 জন মন্ত্রীকে নিয়ে যে একটি বিভাগ গড়ে উঠেছিল তাকে বলা হতো কি, অষ্টপ্রধান। অর্থাৎ এই 8 জন মন্ত্রীকে নিয়ে শিবাজি যে একটি পৃথক বিভাগ গঠন করেছিলেন তাকে বলা হয় কি, অষ্টপ্রধান। তো এই 8 জন মন্ত্রীর নিয়োগ, পদচ্যুতি ইত্যাদি রাজার ওপরই নির্ভর করত। ঠিক আছে, এবং এই 8 জন মন্ত্রী সরাসরি রাজার কাছে কি থাকতেন, দায়বদ্ধ থাকতেন। তো এই 8 জন মন্ত্রীর নিয়োগ, পদচ্যুতি সমস্ত কিন্তু রাজার হাতেই ন্যস্ত ছিল। ঠিক আছে, তো তারা নিজের কাজের জন্য রাজার কাছে দায়বদ্ধ থাকতো। তো এই 8 জন মন্ত্রী কি, ঠিক আছে, বা এই 8টি পদ কিসের, দেখো প্রথমে আমরা এটা আলোচনা করে নিই, তারপরে এদের কাজ নিয়ে আলোচনা করব। তো প্রথম পদটি হলো পেশোয়া বা প্রধানমন্ত্রী। ঠিক আছে, এছাড়া দ্বিতীয় পদে রয়েছে মজুমদার বা অমাত্য বা অর্থমন্ত্রী। এছাড়া আরো 6টি পদ রয়েছে, যেমন রয়েছে ওয়াকিয়ানবিস বা মন্ত্রী। ঠিক আছে, তারপরে সচিব বা স্বর্ণাবিস, এছাড়া রয়েছে দবির বা সুমন্ত, তারপরে সেনাপতি বা সর-ই-নৌবত। ঠিক আছে, পণ্ডিত রাও বা মহতাসিব। এছাড়া আরেকটি মন্ত্রী রয়েছে বা আরেকটি পদ রয়েছে, তা হলো কাজী বা ন্যায়াধীশ বা বিচারপতি। ঠিক আছে, কাজী বা ন্যায়াধীশ বা বিচারপতি। তো এই 8টি পদ ছিল। ঠিক আছে, এই 8টি পদকে কি বলা হতো, অষ্টপ্রধান। যেমন পেশোয়া, মজুমদার, ওয়াকিয়ানবিস, সচিব, দবির, তারপরে সেনাপতি, তারপরে পণ্ডিত রাও এবং কি কাজী। তো এই 8টি পদ ছিল। এবারে আমরা আলোচনা করব এই যে অষ্টপ্রধান বা 8টি পদ, এই 8টি পদের কার কি কাজ ছিল। ঠিক আছে, বা কে কোন বিভাগের দেখাশোনা করত। তো দেখো, এক্ষেত্রে প্রথমত বলা যায় যে পেশোয়া বা প্রধানমন্ত্রী। পেশোয়া বা প্রধানমন্ত্রীর কি কাজ ছিল, তো এক্ষেত্রে বলা যায় যে এই পদটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তো রাজার অবর্তমানে, ঠিক আছে, এখানে অবর্তমানে হবে, রাজার অবর্তমানে তিনি দেশ শাসন করতেন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রক্ষা করা তার দায়িত্ব ছিল। তো রাজা উপস্থিত না থাকলে, রাজার অনুপস্থিতিতে কে শাসন করতো, পেশোয়া বা প্রধানমন্ত্রী শাসন কার্য পরিচালনা করতেন। ঠিক আছে, এবং বিভিন্ন যে দপ্তরগুলি ছিল তাদের মধ্যে সমন্বয় রাখা বা যোগাযোগ রক্ষা করা কার দায়িত্ব ছিল, পেশোয়ারই দায়িত্ব ছিল। ঠিক আছে, পেশোয়া বা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল। তারপরে মজুমদারের কি কাজ ছিল, দেখো, মজুমদার বা অমাত্য বা অর্থমন্ত্রীর কাজ ছিল আর্থিক দপ্তরের দায়িত্বভার পালন করা এবং রাজার আয় ব্যয়ের হিসাব পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের তার হাতেই ছিল, দায়িত্ব তার হাতেই ছিল। ঠিক আছে, অর্থমন্ত্রী বা অমাত্য বা মজুমদারের কি কাজ ছিল, রাজ্যের যে আয় ব্যয়ের হিসাব নিকাশ সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করা বা সমস্ত কিছুর হিসাব রাখা। ঠিক আছে, তারপরে ওয়াকিয়ানবিস বা মন্ত্রীর কি কাজ ছিল, দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে মন্ত্রী রাজার দৈনন্দিন কার্যাবলীর দরবারের ঘটনা লিপিবদ্ধ করতেন এবং রাজার দৈহিক নিরাপত্তারও ব্যবস্থা করতেন। রাজার দৈনন্দিন জীবনের যে কার্যাবলী
কখন কোন সভায় উপস্থিত থাকতে হবে, ঠিক আছে, কোন সভায় কি কার্য পরিচালনা করতে হবে, সারা দিনের যে তালিকা বা দৈনন্দিন যে কার্যাবলী তার যে হিসাব রাখতো বা সেই সমস্ত ঘটনা লিপিবদ্ধ করতেন কি এই যে মন্ত্রী বা ওয়াকিয়ান লিস্ট, ঠিক আছে। এর পাশাপাশি রাজার দৈহিক নিরাপত্তারও ব্যবস্থা করা তারই দায়িত্ব ছিল। তারপরে রয়েছে সচিব বা স্বর্ণাধীশ। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে রাজার চিঠিপত্র রচনা ও পাঠাবার দায়িত্ব ব্যবস্থা করতেন এবং মাঝে মাঝে রাজস্বের হিসাব পরীক্ষা করতেন, ঠিক আছে। তো রাজার চিঠিপত্র নিজেই রচনা করা, তারপরে কোন চিঠিকে কোন এলাকায় মানে পাঠাতে হবে, কোথায় রাখতে হবে, সমস্ত কিছু কিন্তু তিনি দেখাশোনা করতেন। সচিব বা স্বর্ণাধীশ অর্থাৎ রাজার চিঠিপত্র রচনা করতেন এবং তা তিনি পাঠাতেন। আবার মাঝে মাঝে তিনি অর্থমন্ত্রীরও কাজ করতেন বা রাজস্বেরও হিসাব নিকাশ তিনি করতেন, ঠিক আছে। তো এরপরে রয়েছে দবির বা সুমন্ত। দবির বা সুমন্তের কি কাজ ছিল? তো দেখো, সুমন্ত ছিলেন বিদেশ মন্ত্রী, ঠিক আছে। তো তার কাজ ছিল যুদ্ধ ও শান্তি সম্পর্কে রাজাকে পরামর্শ দান। সুমন্ত অর্থাৎ বিদেশ মন্ত্রী। সুমন্ত বা দবির মানে কি বিদেশ মন্ত্রী। কোন রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে হবে, ঠিক আছে, কোন রাজ্যের সঙ্গে মৈত্রী স্থাপন করতে হবে, এই সম্পর্কে রাজাকে পরামর্শ দিতেন যিনি, তাকে বলা হতো কি দবির বা সুমন্ত, ঠিক আছে, বা তার কাজ ছিল। তো এরপরে রয়েছে সেনাপতি বা সর-ই-নৌবত। তো সেনাপতি মানে কি? সেনাবাহিনীর প্রধান। তো এক্ষেত্রে বলা হয়েছে যে সেনাপতি ছিলেন সেনাবাহিনীর প্রধান এবং সেনা নিয়োগ, সামরিক শিক্ষাদান, শৃঙ্খলা স্থাপন ইত্যাদি সেনাপতির দায়িত্ব ছিল। তো সেনাপতি ছিলেন সেনার প্রধান এবং বিভিন্ন যে সেনাগুলি রয়েছে, ঠিক আছে, তো সেনাবাহিনীর বিভিন্ন সেনাকে নিয়োগ করা, তারপরে তাদেরকে সামরিক শিক্ষাদান করা এবং তাদের মধ্যে শৃঙ্খলা স্থাপন করাই ছিল তার দায়িত্ব, ঠিক আছে। তারপরে রয়েছে পণ্ডিত রাও বা মহতাসিব। তো পণ্ডিত রাও ধর্মীয় বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং ব্রাহ্মণদের পুরস্কৃত করা, তারপরে ধর্মীয় বিরোধী নিষ্পত্তি করা এবং ধর্মারোধীদের বা ধর্মবিরোধীদের শাস্তি দান করা তার কাজ ছিল। অর্থাৎ ধর্মীয় সেক্টর যেটা সেটা দেখাশোনা করতে কে পণ্ডিত রাও বা মহতাসিব। তো বিভিন্ন ধর্মীয় বিষয়গুলি দেখাশোনা করাই তার দায়িত্ব ছিল। এরপরে রয়েছে কাজী বা ন্যায়াধীশ বা প্রধান বিচারপতি। তো সর্বপ্রকার দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তি করা তার কাজ ছিল, ঠিক আছে। তিনি বিচার কার্য সম্পাদনা করতেন কে? কাজী বা ন্যায়াধীশ বা প্রধান বিচারপতি, ঠিক আছে। সুতরাং বলা যায় তার অর্থাৎ শিবাজি এই যে অষ্টপ্রধান গড়ে তুলেছিলেন, এই অষ্টপ্রধান অর্থাৎ 8জন মন্ত্রীকে নিয়ে যে বিভাগ গড়ে উঠেছিল, এই 8জন মন্ত্রী রাজাকে বিভিন্ন বিষয়ে কি করতেন? পরামর্শ দিতেন এবং তাদের পরামর্শ নিয়ে শিবাজি কিন্তু শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতেন এবং শিবাজি ছিলেন কিন্তু এদের সবারই প্রধান অর্থাৎ শাসন ব্যবস্থার প্রধান, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমরা যারা যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 রুপিস, ঠিক আছে। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস এবং রেকর্ডেড ক্লাস, এছাড়া 100% কমন সাজেশন, ঠিক আছে। তো তোমরা যারা যারা ভাবছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।